রাত গভীর। শারীরিক মেলামেশা শেষে তুলির বুকের ওপর থেকে নেমে এসে এক গ্লাস পানি খেয়ে তুলির নগ্ন শরীর জড়িয়ে ধরে শুয়ে পড়ল শুভ। তুলির বুকের ঠিক মধ্যিখানে একটা চুমু খেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ চুপচাপ নীরবতা। তারপর তুলি ঘুরে শুভর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে শুভর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এতটা ভেঙে পড়লে চলবে শুভ? আমরা তো চেষ্টা করছি, হতাশ কেন হচ্ছ তুমি? দেখো, সৃষ্টিকর্তার ইশারায় ঠিকই আমাদের সংসার আলোকিত করে একটা বাবু আসবে। শুভ ঘুরে চিত হয়ে শুয়ে বলল, আর কত অপেক্ষা? তুমি তো তোমার ক্যারিয়ারের শীর্ষে আছো, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ভালো স্যালারি, তুমি এখন প্রতিষ্ঠিত। তোমার এই সব কিছুকেই আমি শ্রদ্ধা করি। একটা মেয়েরও স্বপ্ন থাকতে পারে, প্রতিটি মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে, তাই কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি তুলি। কিন্তু তোমার ক্যারিয়ার আমাদের সংসার ফাঁকা করে রাখলো দেখো। তুলি কাপড় টেনে গায়ে জড়িয়ে শুভকে জড়িয়ে ধরে বলল, শুভ, প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে, কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে অনেক মেয়েই থমকে যায়। আবার গুটি কয়েক মেয়ে তাদের লক্ষ্য স্থির রেখে সকল প্রতিকূলতা কাটিয়ে ঠিকই সামনে এগিয়ে যায়, সফল হয়। আমিও তাদেরই একজন। তোমার তো খুশি হওয়া উচিত। তুলির হাত ধরে টেনে মুখের কাছে এনে তুলির হাতে কয়েকটি চুমু খেয়ে হাতটা বুকে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ বলল, দেখতে শুনতে জ্ঞানে গুণে তুমি অতুলনীয় তুলি। আমি তোমার সবকিছুকেই ভালোবাসি এবং শ্রদ্ধা সম্মান করি। যত বড় অফিসারই হও তুমি, সবকিছুর বাইরে তুমি আমার মিষ্টি বউ। এই যে রাতের বেলায় যখন একান্তই কাছে আসো তখন গর্বে আমার বুকটা ফুলে ফেপে ওঠে। এ কথা ভেবেই যে কত বড় অফিসার আমার কম্বলের নিচে, হা হা হা। শুভর কথা শুনে তুলি হো হো করে হেসে উঠল। শুভর ঠোঁট কামড়ে ধরে বলল, একদম চুপ পাজি একটা। তোমার কম্বলের নিচে আমি কোনো অফিসার নয়, তোমার বউ। আর তুমি আমার স্বামী। শুভ টান দিয়ে তুলিকে বুকের উপরে তুলে নিল। তুলি শুভর গলায় একটা চুমু খেয়ে শুভর নাকে নাক ঘষে বলল, ওই কিউট জামাই, এত ভেঙে পড়লে চলবে? এনজয় করো বেবি। শুভ তুলিকে দুহাতে শক্ত করে ধরে বুকের সাথে হালকা একটা চাপ দিয়ে হেসে ফেলে বলল, ইনে আর জয় কোথায় বেবি, যে এনজয় করব? বাবা ডাক্তার শোনার ভাগ্য হলো না। তুলি শুভর বুকের লোম হালকা টেনে দিয়ে বলল, ইনে জয় নেই তাহলে? উপোস মারবো কিন্তু। তখন ইনের আশায় মিনমিন করলে কাজ হবে না। শুভ তুলির ঠোঁট দুটো ধরে একটা চাপ দিয়ে বলল, ঠিক আছে, আমি সোফায় গিয়ে শুই। আমার আশেপাশে যেন ঘুরঘুর করতে না দেখি। তুলি শুভকে বালিশের সাথে চেপে ধরে বলল, এক পা বাইরে দিয়ে দেখো, তাহলে আজ ডবল ডিউটি করিয়ে মারবো বলে দিলাম। শুভ তুলির গাল টেনে দিয়ে বলল, আগে একটা বাবু তো উপহার দাও, তারপর শুধু ডিউটি নয়, ওভার টাইমও করবো প্রয়োজনে। শুভ তুলির সুখের এই স্বর্গ যে কারণে অপূর্ণ, সেটা হলো একটা বাচ্চা। তুলিদের কলোনিতে বাসা ছিল শুভদের। প্রায় দেখা হতো দুজনের। তুলি দেখতে যেমন সুন্দরী স্মার্ট, শুভ ও সুদর্শন স্মার্ট। দুজনেরই প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনই দুজনই দুজনের মনে দাগ কেটে যায়। কলোনির একটা ছেলে তুলির বান্ধবী রিয়াকে খুবই বিরক্ত করত। সেই ছেলেকে একটা দোকানে দেখে এসে তুলিকে বলল রিয়া। এও বলল যে সেই ছেলের গায়ে নীল শার্ট, লম্বা চওড়া। তুলি আবার একটু সাহসী টাইপ, প্রতিবাদী মেয়ে। রিয়ার কথা শুনে বাসা থেকে বের হলো তুলি। এদিকে রিয়াকে ডিস্টার্ব করা ছেলেটা দোকান থেকে চলে গেল। বাইক নিয়ে শুভ সেই দোকানে এসে হাজির। শুভর গায়েও নীল জামা, ব্যাস কেল্লা ফতে। তুলি এসে পেছন থেকে শুভর শার্টের কলার ধরে বলল, ওই তোর এত বড় সাহস আমার বান্ধবীকে ডিস্টার্ব করিস? ঠ্যাং ভেঙে হুইল চেয়ারে বসিয়ে মহল্লা ছাড়া করব কিন্তু। শুভ ঘুরে দাঁড়িয়ে বলল, ঠ্যাং ভাঙা কি এতই সস্তা? দেখতে তো সুন্দরী, ব্যবহার দেখে মনে হয় খাবিসের বস্তা। এদিকে শুভকে দেখে টাসকি খেয়ে গেল তুলি। এত হ্যান্ডসাম একটা ছেলে, তাও আবার বিরক্ত করছে রিয়াকে, সবই কপাল। নিজেকে সামলে নিয়ে তুলি বলল, খাবিসের বস্তা মানে? বেশি বকবক করলে বাইক নিয়ে আর বাড়ি ফিরতে হবে না, ধোলাই খেয়ে হাসপাতালে যেতে হবে বলে দিলাম। শুভ তুলির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, বুঝলাম না, এত সুন্দরী একটা মেয়ে এত ছ্যাচরা স্বভাবের কেমনে হয়? আর আপনার কোন বান্ধবীকে আমি বিরক্ত করলাম? ওসব প্রেম প্রেম আমার ইন্টারেস্টে নেই। রিয়া দৌড়ে এসে তুলিকে বলল, আরে তুলি, ইনি সেই ছেলে না, অন্য কেউ। তুলি জিভে কামড় দিল। শুভ তুলিকে বলল, এই যে মিস, দেখতে তো পরি ফেল, মাথায় কি ঘিলু আছে না সব ইয়ে? তুলি মেজাজ গরম করে শুভর কলার ধরে বলল, মাথায় কি আছে জানি না, বাইকে করে আমাকে বাসার সামনে দিয়ে আসুন। আপনারে আমার ভাল লাগছে বস। ব্যাস এইভাবেই তুলি ও শুভর প্রেম হয়, তারপর বিয়ে।
খুব সুখে যাচ্ছে দিন, কিন্তু অসুখ একটাই, সংসারে একটা বাচ্চা না আসা। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী সমস্যা তুলির, শুভর নয়। যাই হোক, এদিকে শুভর চোখে ঘুম ঘুম ভাব। তুলি শুভকে টেনে তুলে শুভর উপরে ঝুঁকে পড়ে বলল, জনাব, আমার গিফট 100টা চুমু দেয়ার কথা মনে নেই? সেটা এখনো দেয়া বাকি। ওগুলো দিয়ে তারপর ঘুমাবেন। শুভ গুনে গুনে তুলির শরীরে 100টা চুমু খেলো। তারপর তুলিকে বুকে জড়িয়ে বলল, তোমার প্রতি ভালোবাসা আদর এক জনমে শেষ হবার নয় তুলি। তোমাকে ভালোবাসতে চাই হাজার জনম। তুমি প্রতিদিন আমার কাছে নতুন। প্রতি মুহূর্তে তোমার প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ হচ্ছে। এই একটি জনম বড় বেশি কম। তোমায় জড়িয়ে এভাবে বাঁচতে চাই লক্ষ জনম। তুলি মিষ্টি হেসে শুভর ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল, একটা মানুষ এতটা ভালোবাসতে পারে, তোমাকে না পেলে বুঝতামই না। দিন দিন তোমার জন্য আরো পাগল হচ্ছি আমি। আমার ক্যারিয়ারে, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তুমি। শুভ তুলির গালে গাল ঘষে বলল, এত পাম দিও না, ফুলে ফেটে যাব। তুলি শুভর নাক চেপে দিয়ে বলল, বেশি ফটফট করলে কিন্তু এখন আবার ডিউটি করিয়ে ছাড়বো মিস্টার। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো নিশ্চিন্তে সুখে। এই ঘুম শেষে সকালে যে ওদের জীবনে মারাত্মক এক ঝড় এসে দুজনকে দুই দিকে সরিয়ে দেবে, সেটা বুঝতে পারলে হয়তো ওরা না ঘুমিয়ে রাত কাটিয়ে দিত। এবার সকালের অপেক্ষায়। সকালে শুভর ঘুম ভাঙাতেই তুলির ঠোঁটে চুমু খেয়ে ঘুমন্ত তুলিকে পাজা কোলা করে কোলে তুলে বারান্দায় এসে দাঁড়ালো। তুলির চোখে রোদ পড়তে ঘুম ভাঙলো। কোলে বসেই তুলি বলল, প্রতিদিন বউকে রোদে দিতে হবে, বজ্জাত স্বামী একটা। শুভ মুচকি হেসে বলল, রোদে দিয়ে তরতাজা রাখি আর কি। সকালের মিষ্টি রোদে আমার মিষ্টি বউটা মিস কেন করবে? বউ রেখে স্বার্থপরের মতো আমি একলা কেন উপভোগ করব বলো? তুলি মিষ্টি হেসে শুভর বুকে একটা চুমু খেয়ে বলল, ভাই, এমন একটা সুইট জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যিই ভাগ্যবতী। শুভ তুলিকে কোল থেকে নামিয়ে বলল, ভাই, সেটা এত বছর পরে অনুভব করলা? তুলি শুভর গালে চুমু খেয়ে বলল, বুঝছি প্রথম থেকেই বস, মুখে না বলে ভালোবাসা দিয়ে প্রকাশ করে গেছি। এই যে শুভ তুলির এত এত ভালোবাসা, এই ভালোবাসা নষ্ট হবার একটা মারাত্মক বিষয় হলো তুলির বাচ্চা ধারণের ক্ষমতা হ্রাস পাওয়া। বিয়ের পরে শুভ বারবার বাচ্চা নিতে চাইলেও তুলি চায়নি। ক্যারিয়ার গড়তে গিয়ে বিয়ের পর অনেক বছর পেরিয়ে গেল। আসলে বিয়ের পর পর একটা মেয়ের গর্ভধারণের ক্ষমতা যতটা বেশি থাকে, বিয়ের পরে দীর্ঘদিন জন্ম বিরতিকরণ পদ্ধতি গ্রহণের কারণে ধীরে ধীরে সেই ক্ষমতা হারায়। বেশি দেরি করলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তুলির ক্ষেত্রে এটাই সমস্যা। যাই হোক, শুভ তুলিকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা রেডি করছি। আপনার অফিস যেতে হবে তো ম্যাম? তুলি মিষ্টি এসে বলল, এর জন্যই এখন আর আমার নিজেকে নিয়ে ভাবতে হয় না। তুমি আছো বলে ভাবতে হবে না, তুমি থাকবে বলে। কিউট জামাই আমার। ফ্রেশ হয়ে দুজনে সকালের নাস্তা করে রেডি হলো। যে যার অফিসে যাবে। প্রতিদিনের নিয়মে অফিসে যাবার পূর্বে দুজন দুজনকে চুমু খেলো। হঠাৎ শুভর ফোনে কল আসলো। রিসিভ করতে শুভর মা বলল, শুভ, মিলির ছেলে সন্তান হয়েছে, তুই মামা হয়েছিস। ওরা হাসপাতালে আছে, তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আয়। মিলি হচ্ছে শুভর ছোট বোন। বোনের সন্তানের খবর শুনে শুভ যতটা আনন্দিত হয়েছে, আবার নিজে আজও একটা সন্তানের বাবা হতে না পারার হতাশায় ঠিক ততটাই ভেঙে পড়েছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে শুভ তুলিকে বলেই ফেললো, ক্যারিয়ার ক্যারিয়ার করে সবকিছুই বরবাদ করে দিলে। সবকিছুরই যোগ্যতা আছে, কিন্তু ক্যারিয়ারের পেছনে ছুটে নিজে মা হবার যোগ্যতা হারালে, সাথে আমাকেও বাবা হওয়া থেকে বঞ্চিত করলে। ক্যারিয়ার নিয়ে হ্যাপি তো এবার? তুলি ভ্রু কুঁচকে বলল, শুভ, তোমার কথা মতো তখন বাচ্চা নিলে আজ হয়তো আমি এতদূর পর্যন্ত আসতে পারতাম না। আর এই যে এত এত ভালোবাসা দেখাচ্ছ, এটা আমার ক্যারিয়ার দেখেই, সুতরাং কথা বাড়ানোর চেষ্টা করো না। তুলির কথায় মনে ভীষণ আঘাত পেল শুভ। অনিচ্ছাকৃত হেসে শুভ বলল, বাহ, সত্যটা তাহলে প্রকাশ পেল। তোমার মনে হয় তোমার প্রতি আমার ভালোবাসা তোমার জব দেখে, ভালো বেতন দেখে? বাহ তুলি, বাহ। তাহলে তোমার চাকরি হবার আগে যেটা ছিল সেটা কি ভালোবাসা মনে হয়নি? নাকি তুমি একদিন অনেক বড় চাকরি করবে সেটা ভেবে তখনও তোমাকে ভালোবাসার অভিনয় করেছি? আরে, বাচ্চা হবার পরেও তো কত শত মেয়ে নিজের ক্যারিয়ার গড়েছে। অসংখ্য প্রমাণ আছে তার। শুধু তোমার ক্ষেত্রে বাচ্চা তোমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াতো, তাই না? যত সব ফালতু লজিক। যে মেয়ের মনে হয় তার স্বামী তাকে তার ক্যারিয়ার দেখে ভালোবাসে, সেই অহংকারী মেয়েকে জীবনসঙ্গী করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। তুলিও মেজাজ গরম করে বলেই ফেললো, আর তোর মতো ছোটখাটো অফিসার ফাইলপত্র নিয়ে সিরিয়াল ধরে আমার অফিসের সামনে রোজ।
তোকে ভালোবেসে আগলে রেখেছি, এটাই তোর ভাগ্য। কথাটা মনে রাখিস। আমি অহংকারী মেয়ে, তাই না? শুভ ভীষণ অবাক হয়ে বলল, বাহ, তোমার ক্যারিয়ার আমাকে তুমি থেকে টেনে তুইতে নামিয়ে আনলো কত সহজে। তোমার অহংকার আর ক্যারিয়ার নিয়ে সংসার করো, আমি আমার রাস্তা দেখে নেব। কথা শেষে শুভ হন হন করে হেঁটে চলে গেল। তুলিও চলে গেল তার অফিসে। তুলি বাসায় ফেরেনি, সোজা বাপের বাড়ি। ফোন বন্ধ। শুভ আর খোঁজ করেনি, যে যার মতো। বিয়ের পর থেকে একটা রাতও শুভ তুলিকে ছাড়া থাকেনি। তবে কি এবার বাড়বে দূরত্ব দুজনার? অফিসে বসে আছে শুভ। দরজা ঠেলে মারাত্মক সুন্দরী এক যুবতী ঢুকলো। শুভ মাথা তুলে এক নজর দেখে আবার মাথা নুইয়ে রইলো। মেয়েটি এগিয়ে এসে শুভকে বলল, স্যার, আমি মুন। আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। শুভ বিড়বিড় করে বলল, ওকে, ওয়েলকাম মুন। তারপর শুভ আবার চুপচাপ। মুন চেয়ার টেনে বসে বলল, স্যার, আপনি যতটা মানসিক চাপে আছেন, অফিসে না আসলেই পারতেন। বাসায় বিশ্রাম নিতেন, অথবা প্রিয় কোনো স্থানে ঘুরতে যেতেন। শুভ ভীষণ অবাক হয়ে বলল, মানসিক চাপে আছি তুমি কি করে বুঝলে? এটাই তো আমাদের প্রথম দেখা, আগে পিছে কখনো কথাও তো হয়নি আমাদের। মন মিষ্টি হেসে বলল, স্যার, এত বড় একটা কোম্পানির জেনারেল ম্যানেজার অফিসে আসবে ঘড়ি উল্টো করে হাতে দিয়ে, এটা অসম্ভব। কিন্তু আপনি সেটাই করেছেন। অফিসে আসার আগে মাথার চুল আঁচড়াননি, তার মানে আপনার মনের এই অস্থিরতা, অশান্তির উৎপত্তিস্থল আপনার বাসা। যত দ্রুত সম্ভব বাসা থেকে বেরিয়ে আসতে গিয়ে এমনটা হয়েছে। শুভ খেয়াল করলো আসলে ঘড়ি উল্টো করে পড়েছে। মুনের বিচক্ষণতায় শুভ অবাক হয়ে তাকিয়ে রইল মুনের দিকে। এক কাপ চা করে এনে শুভর সামনে রেখে মুন বলল, স্যার, মানুষ চা খেলে টেনশন ফ্রি কেন ফিল করে জানেন? কারণ চা গরম, খেয়াল করে খেতে হয়, নয়তো ঠোঁট পুড়ে যাবার ভয়। মনে খেয়াল রাখতে গিয়ে অন্য সব নিয়ে ভাবনার সময় পায় না। ঠোঁট পোড়ার ভয়ে মন পুরোপুরি চায় মনোনিবেশ করে। তো এর থেকে আমরা শিক্ষা পাই যে মন খারাপ হলে মনকে মন খারাপের কারণ নিয়ে ভাবার সুযোগ না দিয়ে মনকে কিছু একটা ব্যস্ত রাখা উচিত। তাহলে মন খারাপের হাত থেকে বাঁচা সম্ভব। শুভ চায়ের কাপে চুমুক দিয়ে মনের দিকে তাকিয়ে বলল, তাহলে আপাতত আজ সারাদিন চা খেতে খেতে মনকে শহীদ করে ফেলি, কি বলো? মন মিষ্টি হেসে বলল, স্যার, শুধু যে চায়ে ডুবতে হবে এমন কথা নেই। মনকে বিজি রাখুন যেভাবে পারেন। শুভ বলল, এবার মনে হচ্ছে মন খারাপ হবার অতটা সুযোগ আর পাবো না। মনের ডাক্তার স্বয়ং আমার ব্যক্তিগত সহকারী হয়ে এসে উপস্থিত যে। মন আবারও মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ স্যার। অফিসের দরজা ঠেলে কোয়ালিটি ইনচার্জ মজনু ঢুকলো ভেতরে। মুনকে দেখিয়ে শুভ মজনুকে বলল, মজনু, এ হচ্ছে আমার ব্যক্তিগত সহকারী মুন। মুনকে দেখে মজনু মনে মনে বলল, সবই কপাল, কেউ ব্যক্তিগত সহকারী হিসেবে এত সুন্দর মাইয়া পায়। আর মোর কপালে একটা প্রেমিকাও জোটে না, এ জীবন বেদনার। মজনুকে চুপ দেখে শুভ বলল, কি মজনু, এ জীবন বেদনার, তাই তো? বস এবার। শুভর কথায় হক চকিয়ে উঠে মজনু বলল, কথা সত্য। মজনু চেয়ার টেনে বসলো। মুন মজনুকে বলল, চা খাবেন? মজনু মনে মনে বলল, এত সুন্দর মাইয়া, চা কেন, মিষ্টি হেসে বিষ দিলেও হাসি মুখে খাওয়া যায়। শুভ মুচকি হেসে মজনুকে বলল, মজনু মনে মনে বললে মুন কি করে বুঝবে? সবাই হেসে উঠলো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। বলে শুভ বেরিয়ে গেল। মুন মুচকি হেসে মজনুকে বলল, তা আপনার লায়লার খবর কি? মজনু দীর্ঘশ্বাস ফেলে বলল, আর লায়লা ভীষণ ব্যথা দিল মেয়ে। সুন্দরীরা সবাই গেছে ফিল্মে। হা হা হা। মানে কি মজনু ভাই? আরে সুন্দরীরা সবাই নিজেদের সেলিব্রিটি মনে করে, তাই আমার মতো অসহায় মজনুরা পাত্তা না পেয়ে হতাশায় মরে। হা হা হা। আপনি অনেক মজার মানুষ তো, ধন্যবাদ। আচ্ছা মজনু ভাই, শুভ স্যারের মন খারাপের কারণ কি বলবেন একটু? মজনু সবকিছু খুলে বলল মুনকে। সবকিছু শুনে শুভর জন্য খুব খারাপ লাগে মুনের। শুভর জন্য মায়া হয়। শুভ অফিসে ফিরে এসে মন খারাপ করে চেয়ারে বসে রইল। মুন বলল, স্যার, মনটা কি বেশি খারাপ? শুভ বলল, মুন, এই স্যার শব্দ আমার অপছন্দ। এটা দুজনের মধ্যে কেমন দূরত্ব তৈরি করে। কেউ সামনে থাকলে তখন না হয় স্যার বলবে, তাছাড়া শুভ রাখলে আমি খুশি হব। মুন বলল, আচ্ছা শুভ, আমি যতদূর জানলাম আপনার মন খারাপ সম্পর্কে, আপনার মন খারাপের কারণ আপনার স্ত্রী তুলি, তাই তো? শুভ কিছুই বলল না। মুন আবারও বলল, শুনেছি আপনার স্ত্রী অনেক বড় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। অনেক শিক্ষিত হয়েও আপনাকে কষ্ট দেবার মতো এমন একটা কাজ সে কিভাবে করলো? শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা মুন, একদিকে তোমার স্বামী সংসার, একদিকে ক্যারিয়ার, বলো তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই স্বামী সংসার আগে।
একদিন চাকরি থেকে অবসর নিতে হবে, জৌলুসপূর্ণ ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে। কিন্তু জীবন সঙ্গীর হাত ধরেই তো জীবনের বাকিটা পথ পাড়ি দিতে হবে। জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন বেশি হবে সেটা স্বামীর ভালোবাসা ও বিশ্বাস। দিন শেষে যার বুকে মুখ লুকিয়ে শান্তির ঘুম ঘুমাবো, যার স্পর্শে চরম সুখ অনুভব করব, যার কাছে নিঃসংকোচে নিজেকে উজাড় করে দিব, তার চেয়ে বেশি আর কিছুই হতে পারে না। আচ্ছা, যদি কিছু না মনে করো তাহলে বলো, তোমার কাছে মাতৃত্বের স্বাদ বড় নাকি ক্যারিয়ার বড় মনে হয়? দেখুন, প্রতিটি মেয়েরই স্বপ্ন সে একদিন মা হবে। সুতরাং এর চেয়ে বড় আর কি হতে পারে? তোমার স্বামী যদি তোমার সকল আবদার রাখে, নিজের চেয়ে তোমায় বেশি ভালোবাসে, তার প্রতি তোমার কি কর্তব্য হবে বলে মনে হয় তোমার? আসলে ওরকম স্বামী কপালে জোটা ভাগ্যের ব্যাপার। যার ভাগ্যে জোটে সে ভাগ্যবতী। এরকম কাউকে জীবন সঙ্গী করে পেলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিতাম, সর্বস্ব দিয়ে আগলে রাখতাম। মনের কথা যতই শোনে শুভ, ততই মুগ্ধ হয়। আর রূপে গুণে মুনও কম নয়। এইভাবেই দিন যায়, দুজনের বন্ধুত্ব বাড়ে। মুন ধীরে ধীরে শুভর প্রেমে পড়ে যায়, কিন্তু শুভকে বুঝতে দেয় না। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে বাস্তবতার কাছ থেকে শিক্ষা নিতে নিতে বড় হয়েছে মুন। জীবনের মানে তার কাছে স্বচ্ছ। তাই জীবন তার কাছে অনেকটাই সহজ এখন। মেয়েদের উপরে সমাজে চাপিয়ে দেয়া কিছু রুলস ব্রেক করে জীবনের সাথে, সময়ের সাথে তাল মিলিয়ে চলা মেয়ে মুন। যেমন মেধাবী, তেমনি চঞ্চল, তেমনি মনটা ভালো। আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, পরিস্থিতি অনুযায়ী নিজেকে চালিয়ে নেবার ক্ষমতা আছে তার। মন ভালো বিরিয়ানি রান্না করতে পারে শুনে শুভ বায়না ধরলো বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। সাথে মজনুও বলল সিদ্ধান্ত হলো ডিউটি শেষে শুভর বাসায় বসে বিরিয়ানি রান্না করে খাওয়া হবে। প্ল্যান মাফিক বিরিয়ানি রান্না করে খাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আড্ডা দিয়ে মজনু চলে গেল। শুভ মুনকে বলল, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। মুন ভেংচি কেটে বলল, কেন, আপনার এত বড় বাসায় ঘুমানোর জায়গা নেই বুঝি? না, আসলে লোকে কি বলবে? লোকে তো কত কিছুই বলে, বলবে, তাদের কথায় কান না দিলেও চলবে। তবুও তবুও কি? আমি একটা মেয়ে হয়ে ভাবছি না আপনি কেন এত ভয় পাচ্ছেন, কেন? তারপর দুজনের গল্প, হাসি ঠাট্টা, পাশাপাশি বসে টিভি দেখা অনেক রাত পর্যন্ত। শরীরের স্পর্শে দুজনেরই ধীরে ধীরে অন্যরকম এক অনুভূতির শিকার। প্রাপ্তবয়স্ক বিপরীত লিঙ্গের দুজন দুজনের স্পর্শে তাদের মনে জৈবিক চাহিদা জাগবেই। ধীরে ধীরে দুজনের খেয়াল দুজনের দিকে, আকর্ষণ বাড়ছে। শরীরের কাছে বিবেক বুদ্ধি হেরে গিয়ে চুপসে গেছে। দুজন দুজনের মুখোমুখি, দুজনের নিঃশ্বাসে মাতালতা, নেশা নেশা, ঠোঁটে ঠোঁট স্পর্শ করবে। এমন সময় শুভর ফোনে তুলির কল আসলো। শুভ মুনের ঠোঁটে ঠোঁট স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে তুলির কল আসে। শুভ কলটা কেটে দিয়ে মোবাইলটা সাইডে রেখে দেয়। মুন আবার তার ঠোঁট এগিয়ে দেয় শুভর ঠোঁটের কাছে। কি একটা অবস্থা! আবহাওয়া প্রায় বৈরী। হঠাৎ শুভ পেছনে সরে যায়। মুন অবাক হয়ে বলে, কি হলো আপনার? শুভ বলল, দাঁড়াও দাঁড়াও, আমার না আজ রাতের খাবার বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ তো কি হয়েছে? এখন কিস খাওয়া যাবে না মুন? মানে? চুমুর সাথে বিরিয়ানির কি সম্পর্ক? আছে মুন, আছে। এই মুহূর্তে চুমু খেলে বদহজম হতে পারে। হা হা হা! কিসব হাস্যকর কথা বলছেন শুভ? আরে হাস্যকর নয়, মারাত্মক সিরিয়াস। যেমন, ধরো পেটের বিরিয়ানি এখনো পুরোপুরি হজম হয়নি। এই অবস্থায় চুমু খেলে মন অন্য বিষয় নিয়ে এক্সাইটেড হয়ে পড়বে। মন আর বিরিয়ানি হজমের দিকে মনোনিবেশ করতে পারবে না। চুমু খেয়ে হৃদস্পন্দন বেড়ে যাবে, ব্লাডের দ্রুত চলাচল, অঙ্গ প্রত্যঙ্গে অন্যরকম এক অনুভূতি কাজ করবে। তখন পাকস্থলী ডিস্টার্ব হয়ে হজমে গন্ডগোল বাঁধাবে। বুঝতেই পারছো পরবর্তী বিষয়টা বেদনার। হা হা হা! কিন্তু এরকম তো কোনো ডাক্তার কখনো বলেনি। আরে পাগল, যেমন গানে আছে, সব কথা বলে না হৃদয়, ঠিক তেমন সব কথা বলে না ডাক্তার। নিজেদেরও হুঁশ হয়ে চলতে হয়, তবেই জীবন আনন্দময়। শুভ, আপনার কি মনে হয় আমি ফিডার খাই? একদম না, ফিডার খাবার বয়স তোমার নেই। তুমি নিজেই তো বিয়ে শাদী করে বেবিদের খাওয়াবা। হা হা হা, হাউ ফানি! আরো একটা মারাত্মক বিষয় আছে মুন, কি সেটা? আমাদের গল্পের দুষ্ট মিষ্টি পাঠক পাঠিকা, তারা আবার কি করলো? আরে আমরা চুমু খাবার আগেই তারা গুজব ছড়ায় শুভ বজ্জাত, লুচ্চা বউ রেখে মুনকে কিস করছে, পরকিয়া করছে। আর চুমু যদি খেতাম তাহলে তো বলতো শুভর কিস খেয়ে মুন গর্ভবতী। কি একটা অবস্থা, ভাবা যায় এগুলা? হা হা! আপনার কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আরে হাসো কাঁদো যাই করো, কিস খেতে চেও না আর। শুভ এত কিছু না বলে আসল কথাটা বললেই তো হয়। তুলির কথা মনে পড়ছে তাই না? শুভ একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর নীরব হয়ে রইল। মন বলল, আরে আবার কি হলো? শুভ আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনের ঘরে যার বসবাস তাকে মনে পড়ার কি আছে মন?
সে তো মনের ঘরেই বিচরণ করছে সারাক্ষণ, ক্ষণে ক্ষণে জানান দিচ্ছে তার উপস্থিতি। মন দুজন প্রাপ্তবয়স্ক যুবক যুবতী পাশাপাশি থাকলে সেখানে একজন শয়তান উপস্থিত হয়ে তাদের মতো খারাপ কিছু ঘটানোর চেষ্টা করে। এই চুমু, শারীরিক মেলামেশা, এইসব কয়েক মিনিটের শারীরিক চাহিদা মিটে শরীর ক্লান্ত হওয়ার পরেই সবাই উপলব্ধি করতে পারে কাজটা ঠিক হয়নি, কারণ এটা অবৈধ। তুমি তোমার শরীর মেলে ধরলে আমার সামনে, আমিও মেতে উঠলাম তোমার শরীরের মোহে। তারপর সারা জীবন মনের মধ্যে এই অবৈধ মেলামেশার একটা অপরাধবোধ কাজ করবে। তোমার শরীর তোমার স্বামীর হক, সেটা নষ্ট করলে যখন স্বামীর সাথে একান্ত মুহূর্ত কাটাবে, তখন তোমার মনেও অপরাধবোধ কাজ করবে। তোমার মনে হবে এই শরীর অন্য কেউ ছুঁয়েছিল, তার মানে তোমার স্বামী তার অজান্তেই ঠকেছে। মন মন্ত্রমুগ্ধ হয়ে শুভর কথা শুনছে। শুভ আবার বলতে লাগলো, মন, বিশ্বাস করো, তোমার প্রতি আমি একটু আকর্ষণও বোধ করি না, যতটা তুলির প্রতি আমি দুর্বল। শয়তানের ধোকায় পড়লেও আমার বিবেকে বাধা দিচ্ছিল। তুলির স্পর্শে যে ভালো লাগা, যে সুখানুভূতি কাজ করে, সেটা হয়তো অন্য কারো বেলায় সম্ভব না। সম্ভব হলেও চাই না। আমার সবকিছু তুলিতেই অভ্যস্ত। ওই তুলি দিয়ে আমার মনের ক্যানভাসে স্বপ্ন সাজাই, সেটা অন্য কাউকে দিয়ে সম্ভব না। এ আমার বিশ্বাস নয়, ধারণা। মন বলল, এতই যখন মিস করছেন তাহলে যাচ্ছেন না কেন তুলির কাছে? শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন তো এমনিতেই সারাক্ষণ ছুটে যায় তার কাছে, পড়ে থাকে তার উঠোনে, তাহলে যাচ্ছেন না কেন? তার কাছে নিজেকে কষ্ট কেন দিচ্ছেন? মন, ভালোবাসার মানুষটার দেয়া অল্প আঘাতও শতগুণ হয়ে কলিজায় লাগে। হ্যাঁ, তা তো ঠিক। তুলি আমার সাথে যে ব্যবহার করলো, সেটা আমি মানতে পারছি না। ওর ক্যারিয়ার, ওর অহংকার আমাকে তুমি থেকে তুইতে নামালো। তারপর এতগুলো দিন অতিবাহিত হলো, একবার সরি বলার প্রয়োজনও মনে করলো না। আমার এতটাও খারাপ দিন আসেনি যে তুলির অহংকারের সামনে মাথা নত করতে হবে। সে যদি ভাবে তাকে প্রচুর ভালোবাসার টানে আমি ছোট হয়ে তার কাছে ফিরবো, তবে সেটা ভুল। সে যদি তার অহংকার বজায় রাখে, তবে তার প্রতি আমার সকল ভালোবাসাও আমি লক করে মনের ঘরে যত্নে রেখে দেব। প্রকাশ করতে যাব না, গেলেই তার অহংকার তার কাছে আরো প্রশ্রয় পেয়ে যাবে। সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মন বলল, আসলে মজনুর মুখে আপনার সম্পর্কে সবকিছুই শুনে মায়ায় পড়ে যাই। তুলির প্রতি আপনার ভালোবাসার কথা শুনে ভীষণ মুগ্ধ হই। আবার তুলির দেয়া আঘাতে আপনাকে ছটফট করতে দেখে ভাবতে থাকি, আপনার মতো একজন মানুষ পাওয়া প্রতিটি মেয়ের স্বপ্ন। কিন্তু তুলি আপনাকে পেয়েও কেন বুঝলো না? আপনাকে নিয়ে দিনরাত ভাবতে ভাবতে নিজের অজান্তেই আপনার প্রেমে পড়ে যাই। আসলে সিনেমায় কোনো প্রিয় চরিত্রের প্রেমে পড়লে আমরা যেমন নিজেকে সেই চরিত্রে ভাবতে ভালোবাসি, তুলির প্রতি আপনার ভালোবাসা দেখে নিজেকে ভুল করে তুলির স্থানে ভেবেছিলাম, এই আর কি। শুভ মিষ্টি হেসে বলল, তুমি আমার চেয়েও অনেক বেশি ভালো কাউকে পাবে। আমি তো সেকেন্ড হ্যান্ড মাল। শুভর কথা শুনে মন হেসে ফেলে বলল, সেকেন্ড হ্যান্ড মাল হলেও আপনি এমন একজন মানুষ সবার প্রথম চয়েস হয়ে থাকবেন। আচ্ছা, যাই হোক, তুলি কল দিয়েছিল, ব্যাক করে দেখেন, হয়তো নিজের ভুল বুঝতে পেরে সরি বলতে চাইছে। শুভ মোবাইল হাতে নিয়ে তুলির নাম্বারে কল দিল। রিসিভ করে ওপাশ থেকে তুলির মা মানে শুভ শাশুড়ি বলল, বাবা, তুলির ফোন আমার কাছে। কি যে একটা অবস্থা তোমাদের! টেনশনে আমার রাতের ঘুম শেষ। তোমাদের এই ঝামেলা এত মারাত্মক আকার ধারণ করবে ভাবিনি। তুমি সকালে বাসায় এসো কিন্তু। শুভ বলল, তুলি কোথায়? শাশুড়ি বলল, বাসায় আছে, কিন্তু তোমার সাথে কথা বলতে চাইছে না। কথা শেষে ফোন রেখে দিল। মুন পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। শুভর আর ঘুম হলো না। সকাল হতেই শুভ তড়িঘড়ি করে রওনা হয়ে যায় তুলির বাবার বাসায়। এসে দরজায় নক করলো। তুলি ভেতর থেকে দরজা খুলে দিল। তুলিকে দেখা মাত্রই ফাস্ট মোশনে চোখের পলকে তুলিকে একটা চুমু খেলো শুভ। তুলি অবাক হয়ে ধাক্কা দিয়ে শুভকে সরিয়ে দিয়ে বলল, এগুলো কি? শুভ বলল, এমন ভাব ধরছো যেন এখনো ফিডার খাও। বিয়ের পর থেকেই তো রোজ এসবের ক্লাস করালাম, এখন বলছো এগুলো কি? তুলি ভেঙচি দিয়ে বলল, ওসব স্মৃতি ভুলে গেছি আমি। শুভ তুলির চারপাশে চক্কর দিয়ে বলল, না, মাথা তো ঠিকই আছে, তাহলে সমস্যাটা ঠিক কোথায়? তুলি অবাক হয়ে বলল, মাথা তো ঠিকই আছে মানে? না মানে, ভেবেছিলাম বাংলা সিনেমার নায়িকাদের মতো মাথায় আঘাত লেগে হয়তো পুরনো স্মৃতি ভুলে গেছো। কিন্তু মাথা তো অক্ষত, ওসব বলে আর লাভ নেই। কোন লাভের কথা বলছো তুলি? আমার মন ওসবে গলবে না। আমিও কোনো কামার নয় যে তোমার মন গলিয়ে চেন তৈরি করে গলায় ঝুলাবো। তো কেন এসেছেন? শাশুড়ি ডেকেছেন তাই এসেছি। ও আচ্ছা, তাহলে যান, গিয়ে তার সাথে কথা বলুন। শুভ শাশুড়ির রুমে গিয়ে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। শাশুড়ি বলল, বাবা, তুলি এতটা কঠিন হয়ে যাবে ভাবতেও পারিনি আমি। তুমি ওকে বাসায় নিয়ে যাও বাবা।
তোমার তো বোঝার কথা, এরকম রাগারাগি করে দূরে সরে থাকলে দূরত্ব বাড়ে। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা আমি সবই বুঝি। আমি আমার নিজের চেয়েও তুলিকে বেশি ভালোবাসি, কিন্তু তাই বলে তুলির অহংকার অন্যায় মেনে নিয়ে ব্যক্তিত্বহীনের পরিচয় দিতে পারবো না। ভুলটা আমি করিনি, তুলি করেছে। নিজের ভুল বুঝতে পারাটা উচিত ওর। এত লেখাপড়া, এত বিবেক বুদ্ধি, কিন্তু লাভ কি হলো? সবই আজ ক্যারিয়ার আর অহংকারের নিচে চাপা পড়ে আছে। তুলি চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেই নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু ওর অহংকার ওকে সেই ভাবার সময়টুকুও দিচ্ছে না। আমি ওর অপেক্ষায় থাকবো। ও যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যদি ফিরতে পারে, তবেই ফিরবে। আমি অপেক্ষায় থাকবো। কথা শেষে উঠে দাঁড়িয়ে চলে যাবার উদ্দেশ্য ড্রয়িং রুম পর্যন্ত আসতেই বাইরে থেকে দরজা খুলে এক যুবক ভেতরে ঢুকলো, হাতে একটা গোলাপ। শুভকে দেখে যুবক হাসি মুখে বলল, হাই, আমি সালমান। আপনি ক্যাটা খুলে কন। শুভ বলল, খুলে বলতে হবে কেন, এভাবেই বলি। আমি শুভ। হা হা হা। ফানি ম্যান। ভালো লাগলো মিস্টার শুভ। আমার তো ভালো লাগলো না মিস্টার সালমান। কেন কেন? ফুল নিয়ে সম্ভবত ভুল বাসায় ঢুকে পড়েছেন আপনি। এ বাসায় ফুল গ্রহণ করার মতো অবশিষ্ট কেউই নেই। আছে আছে, তুলি বিউটিফুলের জন্য এই তরতাজা গোলাপ ফুল। তুলি হামারা প্যার। সালমানের কথা শুনে শুভর মেজাজ গরম হয়ে গেল। শুভ বলল, ওই মিয়া, তুলি বিবাহিত। আপনি কে? আসল পরিচয় দেন তো। সালমান বলল, আমি তুলির খালার পেটের সুদর্শন সাকিব খান বলতে পারেন, মানে তুলির খালাতো ভাই। শুভ বলল, তাই এলাকায় আর কোনো অপু বিশ্বাস চোখে পড়েনি? বিবাহিত শাবনূরকেই কেন ফুল দিতে হবে? সালমান একটু অতিরিক্ত ভাব নিয়ে বলল, তুলি আমাকে আপন করে পেতে চায়, নিজেকে উজাড় করে দিতে চায়। আমারে তো চাই, সাথে ভালোবাসা ফ্রিতে চায়। তুলি এসে দাঁড়ালো। শুভ তুলিকে বলল, এই আইটেম কোথা থেকে আমদানি করলা? অদ্ভুত তো। তুলি বলল, ও আমার বড় খালার ছেলে। শুভ বলল, তো ভাই ভাইয়ের মতো থাকবে, প্রেমিক সাজতে যায় কেন? তুলি বলল, শুভ, তোমার তো বেবি চাই, আমি তো দিতে পারছি না, তাই ভাবলাম তুমি তোমার যা ইচ্ছা হয় করতে পারো। আর সলমান যেহেতু আমাকে চায়, আমিও ওকে নিয়ে ভাবতে শুরু করছি। কারণ বেবি না হলেও ওর সমস্যা নেই, ও আমাকেই চায়। সালমান বলল, ইয়েস বেবি, আমি শুধু তোমাকেই চাই, আমার এক্সট্রা বেবির দরকার নেই। সলমানের কথা শুনে শুভ বলল, চেহারা সুন্দর হইলে কাম হবে কি? তুই যে জন্মগত ছ্যাচড়া তা তোর কথাবার্তায় স্পষ্ট। তুলি বলল, শুভ, মুখ সামলে কথা বলো। ও যেমনই হোক তোমার মতো নয়, বুঝলে? শুভ কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে এলো। যেটা আশা করা হয় সেটা পাওয়া হয় না। প্রথম প্রপোজ তুলিই করেছিল, ভালোবাসি তুলিই বলেছিল। ভালোবাসার সাগরে ভাসিয়ে আবার তুলি দূরে সরে যাচ্ছে। বিষয়টি খুবই অদ্ভুত। শুভ ভেবেছিল তুলি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে আবার ফিরে আসবে, কিন্তু সেরকম হলো না। আজ তুলি বুঝিয়ে দিল, ভালোবাসার চেয়ে অহংকার আর জেদটাই বেশি বড়। এবার একটু অন্যরকম করে ভাবতে হবে। শুভ মন খারাপ করে বসে আছে অফিসে, মন সামনের চেয়ারে। মজনু দরজা ঠেলে ভেতরে ঢুকে মুন ও শুভকে নীরব দেখে বলল, ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করে দেবার পর থেকে বাসায় বউ চুপ, অফিসে এসে দেখি তোমরাও চুপ। পৃথিবীটা এরকম নীরব দেখলে ইচ্ছে করে সুসাইড ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। মন হেসে ফেলে বলল, মজনু ভাই, সুসাইড ভর্তা বানিয়ে খেয়ে ফেললে মজনুর প্রেম কাহিনী তো অসম্পূর্ণ থেকে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে মজনু বলল, আর প্রেম, প্রেমের গুষ্টি কিলায়। মন অবাক হয়ে বলল, প্রেমের গুষ্টি কিলায় মানে? প্রেমের সাথে আপনার শত্রুতা কি? মজনু দীর্ঘশ্বাস ফেলে বলল, সে এক লম্বা ইতিহাস রে মন। জীবনের প্রথম প্রেম করলো আমায় খুন। আহারে, তো লম্বা ইতিহাস হালকা খাটো করে বলা যায় না মজনু ভাই? মজনু বলল, সবার জীবনেই ভালোবাসা আসে। আমার জীবনেও এসেছিল ভালোবাস, তাও কঞ্চি সহ। উফ, সেই কথা আজও মনে হলে জলে খুব। মাধুরী আমার প্রেম কাহিনী রেখে গেল আধুরি। বেশ উৎসাহ নিয়ে মুন বলল, মজনু ভাই প্লিজ বলেন না আপনার প্রেম কাহিনী। মজনু বলতে শুরু করলো। অনেক ঝক্কি ঝামেলা শেষে অবশেষে মাধুরী আমায় ভালোবাসতে রাজি, তবে একটা শর্তে। শর্তটি হলো, মাধুরীর বাড়ির ডান পাশের আম বাগানের একেবারে বাম পাশে নতুন গাছটা থেকে এক হালি আম চুরি করে জায়গায় বসে চিবিয়ে খেতে হবে। ধরা পড়লে ইহ জন্মে আর প্রেম হবে না। মনে মনে বেজায় খুশি আমি। প্রেম তো করবই, তাও আবার সিজনের ফল খাইয়ে। তাহলে কি মাধুরী বুঝতে পেরেছে যে আমি ছাড়া তার নারী জনম বৃথা? তাহলে এতদিনে কেন আমার বক্ষে ঝাঁপাইয়া পড়িয়া কইল না সে ভালোবাসার কথা? মনে হয় লজ্জায়। বিকেলে গুলতি হাতে পাখি শিকারের ভান করে মাধুরীদের আম বাগানে প্রবেশ করলাম।
কেউ দেখলেও যেন মনে করে আমি শিকারে বেরিয়েছি। আমবাগানে ঢুকে একেবারে বাম পাশে নতুন গাছের তলায় এসে হাজির। থোকায় থোকায় আম। আমার হয়েছে কাম। জিহ্বা থেকে অনবরত জল ছড়িয়ে মুখ ভরে তুললো। কিছুক্ষণের জন্য মাধুরীর বিষয়টি ভুলে আমের ধ্যানে ডুবে রইলাম। আর আম এত সুন্দর হইতে পারে চোখ ফেরানো দায়। লোভ সংবরণ দূরের কথা, হাত বাড়িয়ে আলতো করে একটা আম ছিঁড়ে লুঙ্গিতে আমটিকে কয়েকটি ঘষা দিয়ে ক্লিন করে নিলাম। বিসমিল্লাহ বলে আমে কামড় বসালাম। মা গো বলে একটা চিৎকার দিয়ে কয় মিনিট বেহুশ ছিলাম জানি না। আমি আমে কামড় বসিয়েছিলাম নাকি আম আমার দাঁতে কামড় বসিয়েছিল জানি না। এর থেকে মাধুরী যদি নিজের হাতে এক বোতল বিষ দিত, সেই বিষ পান করলেও মনে হয় কম যন্ত্রণা অনুভব হতো। এত টক যে প্যারালাইজড ব্যক্তিকে এই আম খাইয়ে দিলে হয় অক্কা পাবে, নয়তো উঠে 1000 কিলোমিটার বেগে দৌড়ে পালাবে। ওদিকে আমার সেই মা গো বলে আর্তনাদ শুনে মাধুরীর বাবা চোর ধরতে আমবাগানে এসে প্রস্তুত। বুঝলাম এই জন্মে আমার আর মাধুরীর প্রেম কাহিনী আধুরি হয়ে রয়ে যাবে। মাধুরীর বাবার হাতে ডান্ডা, তাই দেখে আমার শরীরের সমস্ত ব্লাড ঠান্ডা। একটা আম ছিঁড়ে মাধুরীর বাবার হাতে দিয়ে বললাম, কাকা আমারে যা বলতে মন চায় পরে বইলেন, আগে আপনার নতুন গাছের আমে একটা কামড় দিয়া দেখেন যে কি মাল ইম্পোর্ট করেছেন। যে একেবার খাবে সেই আমের স্বাদ আমৃত্যু মনে রাখবে। প্রশংসায় হালকা খুশি হয়ে হাত বাড়িয়ে আমটা নিয়ে একটা কামড় দিতেই মনে হলো মাধুরীর বাবার টাক মাথাটা লাল হয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপর স্লো মোশনে হেলতে দুলতে ধপাস করে মাটিতে পড়ে গেল মাধুরীর বাবা। আমি ফাস্ট মোশনে পালিয়ে এসে বাঁশ বাগানের নিরাপদ আশ্রয়ে এসে লুকিয়ে পড়লাম। কি মারাত্মক স্বাদের আমরে বাবা! মাধুরী চালাকি করেই এমন করেছিল। আমি নিশ্চিত এ জন্মে আর মাধুরীকে পাওয়া হবে না ভাবতেই নিজের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠলাম, মাধুরী, মরার আগে একবার যেন তোরে দেখতে পাই। বলা শেষে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল মজনু ভাই। এদিকে মজনুর প্রেম কাহিনী শুনে মুন আর শুভ হেসেই অস্থির, হাসি কিছুতেই থামছে না ওদের। তাই দেখে মজনু বলল, এর জন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। শুভ কোনো মতে হাসি থামিয়ে মজনুকে বলল, মজনু ভাই, মাধুরীকে কিস খাবার ঘটনাটি একটু বলো মুনকে। মজনু আবার বলতে শুরু করলো, সে আমায় ডেকেছিল কিসের নিয়ন্ত্রণে। আমের দুর্ঘটনার পরে সম্ভবত মাধুরীর মনে হালকা প্রেমের সঞ্চার হয়েছিল। অল্প অল্প কথা হতো অনলাইনে, হালকা হালকা ভালোবাসার আবেশ। প্রেমে পড়লে মেয়েরা ফুচকা বাদাম খেতে চায়, আর দুষ্টু পোলারা খেতে চায় কিস। আমিও তাদেরই একজন। মাধুরীকে অনলাইন দেখে টেক্সট পাঠিয়েছিলাম, মাধুরী ভাত তরকারি খাবার আর রুচি নেই। আমার দিলকি রানী পরিমণি মন্ডা খালি কিস খায় করে। ভালোবেসে পারবে তুমি? পারবে আমার 2 গালে 2টা দিতে? রিপ্লাইয়ে মাধুরী লিখলো, কী দিব 2 গালে 2টা থাপ্পড়? আমি লিখলাম, ধুর কিসের মধ্যে কী সব বলছো। ভালোবেসে মানুষ জীবন দিতে পারে, তুমি কি পারবে না এই অবলারে 2টো কিস দিতে? মাধুরী কথা না বাড়িয়ে লিখলো, ঠিক আছে, কাল রাত ঠিক 12টার সময় আসবেন। মাধুরী বলেছিল কাল, সুতরাং পরের দিন রাত ঠিক 12টায় মাধুরীদের বাড়ির পেছনে গিয়ে উপস্থিত হলাম। সময় বয়ে যাচ্ছে অথচ মাধুরীর খোঁজ নেই। হঠাৎ পেছনে মর্মর ধ্বনি শুনতে পেয়ে সেদিকে পা টিপে টিপে এগিয়ে গিয়ে বললাম, মাধুরী তুমি আইসো? কোনো সাড়া শব্দ নেই। তারপর আচানক ঘেউ ঘেউ করে উঠল মাধুরীদের বজ্জাত কুকুরটা। ধীরে ধীরে জুতো খুলে হাতে নিয়ে ঘন্টায় 700 কিলোমিটার গতিতে দৌড় লাগালাম। কুকুরের একটা কামড় সাথে 14টা ইঞ্জেকশন ফ্রি। ভাবতেই যেখানে যেখানে ইঞ্জেকশন দেয়া হয় সেসব স্থানে সুই ফোটানোর ব্যথা অনুভব হচ্ছিল। এত রিস্ক নিয়ে প্রেম করার কাম নাই। বেঁচে থাকলে জীবনে অনেক মাধুরী আসবে। এক দৌড়ে বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে খাটের উপরে শুয়ে পড়লাম। পকেট থেকে ফোন বের করে মাধুরীকে মেসেজ দিলাম, আমাকে উপস্থিত থাকতে বলে কুকুরের কামড় খাওয়ানোর ষড়যন্ত্র। মাধুরী রিপ্লাই আসলো, হা হা হা, তার মানে একটু আগে কুকুর যে দৌড়ানি দিল আমরা চোর ভাবলাম, ওটা আপনি? আমার বিপদে মাধুরীকে হাসতে দেখে সেদিন বুঝেছিলাম মাধুরী ইজ মেড ফর অন্য কারো। আমাকে সেই বোকা বানানোর জন্যই ওসব করছিল। তারপর নিজ দায়িত্বে প্রেমের মুখে লাগাম টানলাম। আপনি তাইলে কিস খেতে গিয়ে কুকুরের দৌড়ানি খাইলেন মজনু ভাই? বলেই হেসে অস্থির মুন। মজনু বলল, প্রেমে ধোকা খেয়ে পাবলিক হারপিক খেতে পারে, আর আমি প্রেমে পড়ে কুকুরের দৌড়ানি খাইলেই দোষ? হায় আফসোস। শুভ সিরিয়াস হয়ে মুনকে বলল, মুন আমার মনে হয় না তুলি ফিরবে। মরে যাওয়াটা কোনো কিছু সমাধান যদি হতো তবে মরেই যেতাম। কয়েকদিন আগে গভীর রাতে একটা ঘটনা ঘটল।
মুন ও মজনু আগ্রহের সাথে জিজ্ঞেস করলো কী সেই ঘটনা। সেই রাতে ফেসবুক ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে হঠাৎ ইনবক্সে লিখে পাঠায়, ও আর কিছু করার নেই, এবার মরতে হবে। মেয়েটির সাথে দুই একবার হাই হ্যালো হয়েছে পর্যন্তই, কিন্তু সেদিনের ওই কথাটি শুনে বুকের ভেতরে ভীষণ ধাক্কা লাগলো। পৃথিবীতে কত বিকলাঙ্গ মানুষ আছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো দুটি চোখও না থাকা সত্ত্বেও বেঁচে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইনি সর্ববিষয়ে ভালো থেকেও মরতে চাইছে। তবে এনার আছে এক বুক যন্ত্রণা, ভালোবাসার মানুষের থেকে প্রাপ্ত অবহেলা এবং প্রতারণার যন্ত্রণা। যাই হোক, আমার পোস্টগুলো মোটিভেশন হয়ে থাকে বলে অনেকেই পছন্দ করে, অনেক অনেক প্রশ্ন করে, সেহেতু এটা স্বাভাবিক। মেয়েটি আবার মেসেজ দিল, হাই। আমি উত্তরে লিখলাম, হ্যাঁ বলেন, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না প্লিজ। ওকে বলেন, আমি আপনার পোস্টগুলো পড়ে যা বুঝলাম, ভালোবাসা সম্পর্কে আপনি ভালো বোঝেন, তাই না? ভালোবাসা সম্পর্কে বোঝা তো অপরাধ না। একটা প্রশ্নের উত্তর আজও পাইনি। বলেন দেখি, ধরেন আপনি একজনকে ভালোবাসেন খুব বেশি, সারা জীবনের জন্য পাশে থাকতে চান ভালোবেসে। ও আপনাকে ভালোবাসে, কিন্তু দেখা গেল ও যে কোনো উপায়ে আপনাকে কষ্ট দিল। কিন্তু আপনি ওকে এত ভালোবাসার পরেও কেন কষ্ট দিল? কেন সে আপনার বুক ভরা ভালোবাসার বিনিময়ে ব্যথা দিল? ভালোবাসার প্রতিদানে কেন সে দিল না ভালোবাসা? উত্তর দেবেন? আমি কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর উত্তর দিলাম। প্রথমত, সত্যিকারের ভালোবাসা কখনো রং বদলায় না। আর সত্যিকারের ভালোবাসা মানে দুটি মনের একই কথা, একই পথে চলা, একটাই স্বপ্ন দেখা, কল্পনায় নিজেদের ভালোবাসার সুন্দর একটি প্রতিচ্ছবি আঁকা। এবং সেটা সম্ভব তখনই যখন দুজনের ভালোবাসায় দুজনের জন্য সমান হয়। এবার আপনি ভেবে দেখুন, দুজনের ভেতরে অবশ্যই একজনের ভালোবাসায় তারতম্য ছিল নিশ্চয়ই, যার পরিণতি এটা। আশা করি উত্তর পেয়েছেন, ধন্যবাদ। কিন্তু উত্তরটা এলোমেলো লাগলো, মোটেই না। আপনি এখনও মন থেকে মেনেই নিতে পারেননি বিষয়টি, তাই এলোমেলো লাগছে। হয়তো বা আসলে কিছুই বুঝতে পারছি না, হয়তো বা না, ভীষণ ভালোবাসতেন তাই। আচ্ছা, অভিমান জিনিসটা কি খুবই খারাপ? দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটু অভিমানই যথেষ্ট। যদি সে আপনার অভিমানকে মূল্যায়ন না করে, বুঝতে চেষ্টা না করে, এর জন্যই দুজনের দুজনকে বুঝতে হয়। যদি বুঝতে চেষ্টা না করে, তাহলে কি করা উচিত সেটা আপনি ভালো বোঝেন হয়তো। প্লিজ বলেন না। আচ্ছা, কার আগে অভিমানটা ভাঙানো উচিত? যে আপনার মান অভিমান ভালো মন্দের মূল্যায়ন করতে না জানে, তার আপনার প্রতি ভালোবাসার গভীরতা কম। এবার আপনি ভাবুন কি করবেন। ও আর কিছু বলার নেই, এবার মরতে হবে। মানে মানে মরে যাব, বাঁচার আর উপায় দেখছি না। বোকার মতো কাজ কেন করবেন? কেউ আপনাকে অবহেলা করলো আর আপনি তার জন্য মরবেন? কি বোকা আপনি! আপনি মরলে তার কিছুই এসে যাবে না, বরং আপনার মা বাবার বুকটা ফেটে যাবে কষ্টে। ওর জন্য না মরে মা বাবার জন্য বাঁচুন, তাহলে এত ভালোবেসেও তার কোনো মূল্যায়ন কেন পাবো না বলতে পারেন? আপনার মা কিন্তু মৃত্যুর কষ্টের চেয়েও শতগুণ কষ্ট সয়ে আপনাকে ভূমিষ্ঠ করেছিলেন পৃথিবীতে। আবার আপনার মুখটি দেখে সব কষ্ট ভুলেও গিয়েছিলেন। বাইরের একজনের জন্য মরতে পারবেন? মায়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে পারবেন না? হ্যাঁ পারবো, মায়ের সঙ্গে কারও তুলনা হয় না। গুড। নিজের ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে নতুন কাউকে আপন করে নেওয়া কি সহজ ব্যাপার? অনেকের জন্য সহজ ব্যাপার। হাসালেন। তার এই হাসালেন শব্দটা শুনে একটু খারাপ লাগলো। আমি ওকে সরি লিখে দিলাম। তারপর সে দুবার মেসেজ দিয়েছিল, আমি আর রিপ্লাই দেইনি। যাই হোক, মেয়েটি হয়তো প্রচণ্ড ভালোবেসে আঘাত পেয়ে আবেগের বশে এসব চিন্তা ভাবনা করছে। কিন্তু মনে রাখবেন, আবেগ কিন্তু ব্লু হোয়েল গেমসের মতোই ধাপে ধাপে আপনার মৃত্যুর মুখোমুখি নিয়ে দাঁড় করাবে। তাই অতিরিক্ত আবেগে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। আবার দিলেও ওই মুহূর্তে মা বাবার কথা ভাবুন। আবেগ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, উল্টাপাল্টা চিন্তা দূর হয়ে যাবে মস্তিষ্ক থেকে। আমার এই কথাগুলো শুধু ওনার জন্য ছিল না, সবার জন্য এবং আমার নিজের জন্য। আমাদের এভাবেই ভাবা উচিত। কথা শেষে শুভ চুপ। মন বলল, তারপর শুভ বলল, কারো জন্য জীবন থেমে থাকবে এমন তো হওয়া উচিত নয়। জীবন তো একটাই, জীবনকে অপশন দেওয়া উচিত। মন বলল, মানে? শুভ বলল, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, বলো তোমার কি মতামত? শুভর কথা শুনে মন হকচকিয়ে উঠে বলল, ইয়ে মানে এটা কেমন কথা? আমার ভাবতে একদিন সময় লাগবে। শুভ বলল, এতদিন কি দিন ছিল না? ভাবাভাবির কি আছে? আচ্ছা যাও, দিলাম একদিন সময়। তারপর শুভ মজনুকে বলল, মজনু, অফিসের সবাইকে জানিয়ে দাও আমি আর মন বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। মজনু 5G গতিতে বার্তা পৌঁছে দিল সবার কানে।
শুনে কেউ হতাশ, আবার কেউ আনন্দিত। লাঞ্চের পরে মজনু শুভর অফিস রুমে ঢুকে মন খারাপ করে বলল, আর একবার ভেবে দেখলে হয় না? শুভ বলল, ভাবাভাবির দিন শেষ। নতুন বিয়ের বাংলাদেশ। যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই, তার কাছে ভালোবাসা প্রকাশ করে ছোট হবার দরকার নেই। অনেক রাত পর্যন্ত বাইরে থেকে বাসায় ফিরল শুভ। দরজা খুলে ভেতরে ঢুকে ডাইনিং রুমে তুলিকে দেখে অবাক হলো শুভ। তুলি মিষ্টি হেসে বলল, এই যে স্যার, দেরি করলে লেট হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন, পোলাও রান্না করেছি আপনার জন্য। শুভ বলল, পোলাও খাওয়া বাদ দিয়েছি, এখন বিরিয়ানি খাবার চিন্তা ভাবনা চলতেছে। তুলি কোমরে শাড়ির আঁচল বেঁধে কোমরে হাত রেখে ভেঙচি কেটে বলল, এতদিনের জমা বিরিয়ানি খাইয়ে আজ যদি হালুয়া টাইট না করি, তাহলে আমিও তুলি না। যেহেতু শুভর সবটা জুড়ে তুলি, সেহেতু হঠাৎ তুলিকে সামনে পেয়ে রাগটাও প্রকাশ করতে পারছে না। হাত মুখ ধুয়ে এসে চুপচাপ খেতে বসলো শুভ। পাশের রুম থেকে সালমান আর মুন বেরিয়ে এসে শুভর দুই পাশে বসলো। শুভর চক্ষু চড়ক গাছ। মুন হেসে ফেলে শুভকে বলল, দোলা ভাই, আপনার শালা বউয়ের অ্যাক্টিং কেমন ছিল? শুভ অবাক হয়ে বলল, তার মানে? তুলি মুচকি হেসে বলল, মুন সালমানের বউ, মানে তোমার শালা বউ। অতির আগে আবার বাইরে নজর দিও না ফেল। তাই নজরটা নিজেদের দিকে রাখতেই তোমাদের কোম্পানির মালিক বলে মুনকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে পাঠায়। মুন মুচকি হেসে বলল, দোলাভাই, সেদিন আপনাকে কিস খাবার অভিনয় করলাম আপনাকে টেস্ট করার জন্য। তারপর বুঝলাম আপনি জিনিসটা সলিড। উল্টো পাল্টা করলেই বুঝতেন মাসে কয়দিন। শুভ হেসে ফেলে বলল, আগে জানালে তো কিসটা করেই ফেলতাম। তারপর সবাই হো হো করে হেসে উঠল। খাওয়া শেষে মুন ও সালমান এক রুমে চলে গেল। শুভ ও তুলি তাদের রুমে। শুভ চুপচাপ কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। তাই দেখে তুলি বলল, বউ থাকতে কোলবালিশ কেন জনাব? শুভ বলল, বউ মনে আঘাত দিলেও কোলবালিশ কখনো এমন করে না তাই। তুলি শুভকে টেনে চিৎ করে শুভর উপরে ঝুঁকে পড়ে শুভর ঠোঁটে চুমু খেয়ে বলল, ওই দিন তোমাকে ওরকম কথা বলার পরেই আমি আমার ভুল বুঝতে পেরে ঘৃণায় নিজেকে নিজে ধিক্কার দিয়েছি হাজারবার। যে ক্যারিয়ার, ভালো চাকরির জন্য আমার মনে অহংকারের জন্ম হয়েছে, তোমাকে ওরকম বলার পরের দিনই আমি সেই চাকরি ছেড়ে দিয়েছি। আমার ভুলের জন্য তোমার যে শাস্তি দিতে ইচ্ছে হতো দিতে, তারপর আবার বুকে টেনে নিতে। কই অভিমানে তুমিও তো সেই খোঁজটুকু রাখোনি। শুভ বলল, তাই বলে চাকরি ছাড়তে হবে কেন? আর আমি মনে কষ্ট পেলেও তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু মাত্রও কমেনি। যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। তুলি শুভকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ক্যারিয়ার চাই না, আমি তোমাকে চাই শুভ। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, নয়তো এই অপরাধ বোধে আমি মরেই যাব। তুলির চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। তুলির চোখে জল মুছে দিয়ে ঠোঁটে চুমু খেয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে শুভ বলল, এই 2 মাস তোমার বিরহে আমিই মরি মরি অবস্থা। তুমি ছাড়া বেঁচে থাকা দায়। আমার মন জানে সে কথা। তুলি বলল, আরও একটা খুশির খবর আছে। শুভ বলল, তাহলে আগে সেটাই বলো। তুলি বলল, চাকরিতে রিজাইন দিয়ে ভালো ডাক্তারের থেকে চিকিৎসা নিয়েছি। গতকাল টেস্ট দেবার পর ডাক্তার বলেছে এবার চেষ্টা করলে সৃষ্টিকর্তার কৃপায় আমরা বাবা মা হতে পারি। তুলির মুখে এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে কমপক্ষে 100টা চুমু খেলো শুভ। তারপর বলল, চলো তবে চেষ্টা শুরু করা যাক। মিশন শুরু করি। তুলি মিষ্টি এসে বলল, আগে রুমের লাইট তো অফ করি। অন্ধকারে তুলি ফিসফিস করে বলল, ক্যারিয়ারে একটাই অপূর্ণতা, একটা বাবুর। চলো এবার সেদিকে মন দেই, পূর্ণতা পাক ক্যারিয়ার। তারপর পাঠকরা এতটাও বোকা নয় যে তারা কিছুই বোঝে না। শুভ তুলির মিল হওয়ায় সবাই যখন খুশি, তখন আমারও একটু খারাপ লাগছে, কারণ গল্প শেষ হওয়ার চরিত্রগুলো খুব মিস করব। তবুও অনেক অনেক শুভকামনা শুভ ও তুলির জন্য।